আপনার অভাববোধ তাকে এভাবে কাঁদাবে সে কখনোই ভাবতে পারেনি। এটা ঠিক শুধু অভাববোধ বলবো না, someone miss your support, someone miss your dedication into their life, ওকে। এটা কোনো কার্মিক কাপেলের কারণে হতে পারে, অথবা আপনাদের ব্লাড লাইনের কোনো রকম কার্মিক দম্পতির কোনো মধ্যস্থতার হেতু, অথবা অকারণ কেউ আপনার প্রতি লালসা অথবা প্রতিহিংসার কারণে প্রত্যেকটা মুহূর্তে আপনার সুস্থ এবং পরিপূর্ণ জীবনের যে প্রচেষ্টাগুলো তাকে কোথাও নিউট্রালাইজ করার একটা দম্ভ, অথবা আপনার যেটা গুরুত্ব সেই গুরুত্বকে সবসময়তে আপনার জীবনে বা আপনার চোখের সামনেই প্রশ্নচিহ্নের মধ্যে এঁকে দেওয়ার প্রচেষ্টা করা, এরকম কোনো শত্রুর এনার্জি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে আমি 24 তারিখ শুক্রবার, এপ্রিল মাস 2026 রিডিংটি করছি। দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের পারিপার্শ্বিক ঊর্জা এবং আভামণ্ডল থেকে সমস্ত রকম নেগেটিভিটি বিদূরিত হোক ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আচ্ছা, এটা কারুর ক্ষেত্রে, ধরুন যারা বাড়ির থেকে অনেকটা দূরে থাকেন, কিংবা এমনও হতে পারে আপনাদের ওয়ার্ক প্লেস এরিয়াতে, বা আপনি কাজ করতে যে যাচ্ছেন, এই যে একটা ডিস্টেন্স বাড়ি থেকে যে আপনার কাজের জায়গা, এই যে একটা ডিস্টেন্স, আপনি রেগুলার আপনি যে প্রত্যেক দিন যাচ্ছেন আসছেন, হ্যাঁ, তো আপনার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও একটা এনার্জি পেয়েছি জেলাসি হেটার্সের। অথবা এটা আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, আপনার অফিসের পাশে তার অফিস হতে পারে, আপনার প্রমোশন হচ্ছে তার হয়তো সেই প্রমোশনটা দেরিতে হলো, হতে পারে আপনি কোনো কিছু একটা কিনে নিলেন, হতে পারে সেটা ফ্ল্যাট, হতে পারে সেটা গাড়ি, হতে পারে সেটা জমি জায়গা, হোয়াট এভার, বা ধরুন আপনার স্বামী বা স্ত্রী বা সন্তানের জন্য আগামী ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য কোনো কিছু পদক্ষেপ আপনি নিচ্ছেন। তো এই সমস্ত জিনিসের সঙ্গে হয়তো নর্মালি আপনি আলোচনা করেন একটা ফ্রেন্ড সার্কেল হিসেবে, তো তাদের মধ্যে কারুর একটা জেলাস হেটার্স, এবং সেখানে কোথাও কোনো রকম তন্ত্র বা স্পেল প্রয়োগ করা, অথবা ইভিল আই ইন্টেনশন, এইরকমও কিন্তু কিছু এনার্জি থাকতে পারে। এবং সেখান থেকে হয়তো আপনি সরেছেন, সেখান থেকে আপনি নিজের এনার্জিকে সরিয়েছেন। তারপরে আপনি যে তার লাইফের একটা কি বলবো, অনেক ঘাত প্রতিঘাত, দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতির একটা নীরব সহায়ক হয়েছিলেন, তার পেছনে একটা ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিলেন, বা অনেক সময় অনেক রকম জটিলতার কারণে আপনি তাকে ভালো উপদেশ দিয়ে, বা আপনার কোনো রকম সোর্স বা চেনাশুনোর কারুর থেকে আপনি সাহায্য নিয়ে তাকে সমস্যা থেকে উদ্ধার হতে সাহায্য করেছিলেন। অথচ এই মানুষটাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার প্রতি একটা নেগেটিভিটি ইন্টেনশন রেখে গেছে। চেঞ্জ আ ব্যাড হ্যাবিট, ওভার থিঙ্কিং, এনিথিং এলস নট সার্ভিং ইউ। দেখুন, এই মানুষটি চিরটাকাল কি বলবো, কিছু কু অভ্যাসের প্রভাবে আপনার প্রতি এই প্রতিহিংসা পরায়ণতায় বাধ্য হয়েছে। ইউনিভার্স এই মানুষকে কিন্তু অনেকবার বুঝিয়েছে যে তুমি তোমার খারাপ অভ্যাস দূর করো। হ্যাঁ, আপনার মতন একটা পবিত্র ঊর্জাকে হয়তো সে বারবার অপবাদ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, ইয়ার্কির ছলে বা কোনো রকম উপহাসের ছলে, বন্ধুত্ব মহলে, আত্মীয়র মহলে আপনার উপস্থিতিকে কোথাও একটা নেগলেক্ট করার মতন, যে ও আর এমন কি করছে, ঠিক আছে, ওর মতন তো এরকম ভুরি ভুরি রয়েছে, সামথিং লাইক দ্যাট। কোথাও একটা আপনার ইউনিক ট্যালেন্টকে নষ্ট করা, কোথাও আপনার সম্পর্কে একটা বদনাম করে আনন্দ পাওয়া, ঠিক আছে। আর এই মানুষটি সবসময় এরকম কোনো গ্রুপ তৈরি করতো, বা ধরুন একটা দল তৈরি করে নিল নিজেদের মধ্যে, ইভেন এটা আপনার ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়তো কারোর সঙ্গে পরিচয় থাকতে পারে। অনেক সময় হয় না যে আলাপ পরিচয়টা পুরোটাই অনলাইনে হয়েছে, বা হয়তো পুরনো বন্ধু, অনেক দিন দেখা নেই, হঠাৎ করে আপনি অনলাইনে তাকে খুঁজে পেয়েছেন, হাই হ্যালো করেছেন, এবং সেখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, সবাই কথা বলে, কিন্তু সে সবসময় আপনাকে টার্গেট করে কিছু কথা ছুড়ে দেয়। হ্যাঁ, ছোটোবেলায় তো এরকম ছিল,
হ্যাঁ, ছোটোবেলায় তো স্কুলে টিফিনে তো মুড়ি নিয়ে আসতে, আবার এখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, মানে সামথিং লাইক দ্যাট। বা এখন তুমি ইটালিয়ান খাবার খেতে ভালোবাসো, মানে এই রকম কিছু হালকা সূক্ষ্ম ব্যঙ্গের মাধ্যমে কোথাও যেন প্রত্যেকটা মুহূর্তে আপনার অস্তিত্ব, আপনার পরিবার, আপনার ব্লাড লাইন, আপনার কাজ, আপনার প্রচেষ্টা, আপনার কষ্ট, এই সমস্ত কিছুকে না কেমন একটা মানে আবর্জনা মনে করা, এই রকম। ওকে, maybe he or she have a mental problem, some kind of issue, childhood trauma, তার মধ্যে কোনো কিছু হয়তো স্টাক রয়েছে, এরকম এনার্জি হতে পারে। অথবা সে এক্সটার্নাল ভ্যালিডেশনে খুব বিলিভ করে যে দেখো আমি সুন্দর পোশাক পরেছি, দেখো আমি একটা ভালো পার্লার থেকে কোনো কিছু করেছি, আমি ভালো বুটিক থেকে কোনো কিছু করেছি। দেখুন, পরনের বস্ত্র আন্তরিক মনুষ্যত্বকে কখনো ডেফিনেশনের মানে ডিফাইন করে না, ঠিক আছে? এই জায়গাটা মেবি ইউ আর সো ক্যাজুয়াল, বাট তাতেও আপনার পার্সোনালিটি অনেক স্ট্রং। ওকে, আর সেই মানুষটা হয়তো আপনার সঙ্গে এমন প্রতিযোগিতা করছে এবং যখন সে দেখছে পেরে উঠছে না, তখন সেই হয় না যে একটা মানে স্বর্ণকারের মানে সত্যিকারের স্বর্ণের জুয়েলারির পাশে একটা ইমিটেশনের জুয়েলারি, এবার ইমিটেশন যতই চকচক করুক না কেন সে তো সোনা হবে না। এইরকম একটা দেখুন, প্রত্যেকের মধ্যে গুণ বৈশিষ্ট্য আছে, এবার কেউ যদি কোনো কিছু একটা সে পার্সোনালি নিয়ে নেয় তাহলে তো কিছু করার নেই। এই ধরনের হ্যাবিটগুলোকে তাকে চেঞ্জ করতে বলা হচ্ছে। জাগলিং টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, ফাইন টাইম ফর ইয়োর সেলফ। এমনও হতে পারে আপনি যার জন্য রিডিংটি দেখছেন সেটা আপনার একেবারে কাছের কোনো মানুষ, যার লাইফে আপনি ছাড়াও অনেক রকম প্রায়োরিটি এনার্জি ছিল। প্রায়োরিটি এনার্জি বলতে এটা তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক হতে পারে, গোপন কোনো রকম বন্ধুত্ব হতে পারে, সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে, বা পারিবারিক কোনো রকম স্বার্থের দেওয়া নেওয়ার কারণে কিছু কুৎসিত অন্ধকার দিক হতে পারে। আবার অনেক সময় এমন হতে পারে এই মানুষটির লাইফে প্রচুর মানে প্রফেশনাল লাইফ, ইমোশনাল জায়গা, নিজস্ব ব্যক্তিগত যে শান্তিপূর্ণতা, এই সমস্ত কিছুকে সে ভারসাম্য বজায় রাখতে পারছিল না এবং কোথাও সে আপনাকে দায়ী করে। আজকের দিনে যখন সে পুরোপুরি বেসামাল, তখন সে এটা বুঝতে পারছে যে আপনি যখন পাশে ছিলেন অনেক কিছু সামলে ওঠা সম্ভব হয়েছিল। নাও ইটস নট ইম্পসিবল, বাট ইটস সাম কাইন্ড অফ ডিফিকাল্টি ইজ দেয়ার। চলুন দেখি কি আসছে। চ্যালেঞ্জ ইউর সেলফ টু ডু বেটার, ডোন্ট সেট লিমিটস অন ইউর পোটেনশিয়াল। আচ্ছা, এই মানুষটির থেকে সরার পর আপনি আপনার লাইফের কোথাও একটা পোটেনশিয়ালকে আপনি পুশ করেছেন, কোথাও আপনার মনে হয়েছে না আমার আরেকটু গ্রো করা উচিত, বা আমার আরেকটু আমার প্রাপ্তির যোগটা যখন আসছে লাইফে, তো আমি আরও বেশি কেন পরিশ্রম করব না। সেই যেমন একটা সেই ইংলিশ ইডিয়ামস বাক্য হয় না যে রৌদ্রু থাকতে থাকতে জামা কাপড় শুকিয়ে নাও, সেরকম একটা বিষয়বস্তু। তো ইউনিভার্স যখন আপনাকে সুযোগ দিয়েছে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আপনি কিন্তু কখনোই মানে পরিশ্রম বিমুখ হননি। এই জিনিসটাই মানুষের কাছে না একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এই মানুষ অলস, বা হতে পারে এই মানুষ নিজের জীবনের কিছু বিলাসিতাকে উপভোগ করার জন্য সে সঠিকভাবে সঞ্চয় জানে না, অথচ সে তার পারিবারিক প্রয়োজনীয়তাকে সবসময় স্কিপ করে যায়। নট সো রেসপন্সিবল, একটু রেকলেসনেস রয়েছে, কি বলবো, সাম কাইন্ড অফ মানে সব কিছুকে এক্সপ্লোর করতে চায় কিন্তু সেটা সম্ভব নয়। হ্যাঁ, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, একটা মানে আজকেই ধরুন একটা বাচ্চা হয়তো হয়েছে পৃথিবীতে, তার হয়তো 1-2 সপ্তাহ বয়স, তা তার পক্ষে কি কোনো রাসায়নিক মানে ল্যাবে গিয়ে কোনো কিছু একটা রিসার্চ করা এই মুহূর্তেই সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। ডেফিনেটলি সম্ভব, সেটা সময় উপযোগী এবং সেটাকে তাকে যোগ্য হতে হবে। তো এই মানুষটি মনে করে কি যে কোনো কিছুর প্রতি সে ডেডিকেশন দেবে না, সে যোগ্য হবে না, অথচ সেই জিনিসটার প্রতি তার একটা মানে দায়িত্বজ্ঞানহীন অধিকারপূর্ণ বোধ থাকবে, দাবি থাকবে, এইরকম একটা এনার্জির ভেতরে স্টাক। অথবা এই মানুষটি এমনই কিছু স্বার্থান্বেষী বা ট্রমাটাইজড মানুষের দ্বারা বড় হয়েছে যে এ না কখনো অন্যকে যদি নিজের সামনে একটুখানি এগিয়ে যেতে দেখে তাহলে এর ইগো হার্ট হয়, অথবা সামথিংয়ে অন্যের সাফল্য বা অন্যের আনন্দকে কখনোই সেলিব্রেট করতে পারে না। এ চায় সবসময় তাকে নিয়েই কোনো কিছু হোক। দেখুন, সেলিব্রেট করতে করতে সেলিব্রেশনের কার্ড এসছে। মাই গড, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। ইটস আ সেলিব্রেশন কামিং টুয়ার্ডস ইউ সামথিং। অথবা হতে পারে এখানে যারা আমার রিডিং দেখছেন, যারা এই রিডিংটির কাছে পৌঁছেছেন,
আপনার লাইফে এমন একটা অধ্যায় আসছে, ইটস সাচ এ অ্যাবান্ডেন্ট চ্যাপ্টার। অ্যাবান্ডেন্ট মিনস হতে এখানে মান সম্মান, তারপরে হচ্ছে ধরুন আর্থিক উন্নতি বা আর্থিক উন্নতির জন্য কোনো সুযোগ আসা, কারোর ক্ষেত্রে জব প্রমোশন আসা, কারোর ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রা, সেটা পড়াশুনোর কারণেও হতে পারে, বা সামথিং লাইক আপনার মনে হতে পারে যে ব্যবসা আরও প্রসার করা উচিত। এরকম একটা এনার্জি এখানে ভীষণ পরিমাণে স্ট্রং। ওকে, সাম কাইন্ড অফ প্রসপারাস অ্যান্ড হারমোনিয়াস এনার্জি বা গুড ফরচুন বলতে পারেন, কারণ এখানে দেখুন গুড টাইমস কামিং ফ্রম দ্য হার্ড ওয়ার্ক, টাইমস স্পেন্ট ইন গুড কোম্পানি, এরকম হয় না যে এর এনার্জিগুলো আসে। এতদিন ধরে যে পরিশ্রম হয়তো আপনি করছিলেন বা যেই ব্রেক থ্রুটা আপনি চাইছিলেন, সেই এনার্জিটা আপনার লাইফে আলটিমেটলি ম্যানিফেস্ট হয়েছে। ভ্যালিডেট ইউর পাস্ট, ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড, ফিল এমফাসাইজ উইথ ইউর পাস্ট, নট জাজ ইট। আচ্ছা, এই পাস্টের এনার্জিকে কোনো রকম জাজ করতে ইউনিভার্স বারণ করছে যে ঠিক আছে, ইটস ওকে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা তুমি তোমার পক্ষে যতটুকুনি করা সম্ভব তুমি করেছো। হ্যাঁ, এবং ইউনিভার্স কোথাও আপনাকে নিউ গোল সেট করতে বলছে যে অলরেডি তুমি যে গোল সেট করেছো সেটা অ্যাকমপ্লিশ হয়ে যাওয়ার মতন অবস্থায়, অ্যাকমপ্লিশ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। মেবি এটা হয়তো কারুর 1 মাসের গল্প বা 1-1.5 মাসের গল্প, কারুর ক্ষেত্রে এটা হয়তো 4 to 5 মান্থসের গল্প। এবার নিউ গোল সেট করো, হয়ে গেছে, এই চ্যাপ্টারটা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। এরপর তুমি কোন সাবজেক্ট নিয়ে এগোতে চাও বা কোন কিছুতে বসতে চাও, সেই হয় না ওরকম একটা বিষয়বস্তু। তো ইউনিভার্স বলছে যে এখন হচ্ছে তোমার অলরেডি একটা কাজ করে ফেলেছো, সেটার ফল প্রকাশের ভঙ্গিমা। এই মুহূর্তে তোমার গতি প্রকৃতিকে তুমি যেরকম বজায় রাখছো বজায় রাখো, কিন্তু সেখানে সামান্য কিছু পরিবর্তন আনো, কারণ এর পরে যখন আদার্স আরেকটা ঢেউ আসবে, সৌভাগ্যের ঢেউ আসবে বা সুযোগের ঢেউ আসবে, তখন কিন্তু তোমাকে আরেকটু স্কিলফুল হতে হবে এনি কাইন্ড অফ জিনিসের জন্য। ঠিক আছে, কর্ম বা যাদের ধরুন নিজস্ব লাইফে কোনো ম্যানিফেস্টেশন সে করছে, তো একটা ম্যানিফেস্টেশনের টিক পড়ে গেছে, টিক, 2টো ম্যানিফেস্টেশনের টিক পড়ে গেছে, 3টে ভিজুয়ালাইজেশন ভিজন বোর্ডের টিক পড়ে গেছে, যে ইটস ওকে, কমপ্লিটেড। এরপর নেক্সট চলো, এইটার জন্য এবার পরিবর্তন নিয়ে আসো। আপনারা রাখেন তো ভিজন বোর্ড, ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন, জার্নালিং যারা করছেন, তো একটা একটা করে যখন সেটা পূরণ হওয়ার পর্যায়ে আসে, তখন ইউনিভার্স আপনাকে আরেকটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে হ্যাঁ এবার তো হলো, এটা তো হলো, তারপর তো ওটা। যেমন ধরুন আপনি শপিং যখন করতে যান, জুয়েলারি হয়ে গেছে, টিক, হ্যাঁ গ্রসারি হয়ে গেছে, টিক, আচ্ছা ও মাই গড শুজ, টিক, ও কিচেনের আমাদের কোনো কাটিলারি সেট লাগবে, টিক। তো ওই রকম একটা দোকানে অলরেডি গেছেন, কমপ্লিট হয়ে গেছে, এবার নেক্সট দোকানে, মিষ্টির দোকানে যেতে হবে, তোমার ফলের দোকানে যেতে হবে। তো আপনার যে ভিশন, সেই ভিশন কিন্তু কমপ্লিট হওয়ার একদম সামনে। ফোর্স ইউর সেলফ টু ডু সামথিং নিউ ফর 30 days ফ্রম আ নিউ হ্যাবিট। নতুন কোনো রকম অভ্যাস আপনার লাইফে ইউনিভার্স অ্যাড করতে বলছে, খুব ছোট, অথচ সেটাই প্রতিনিয়ত যখন নিয়মানুবর্তিতায় হয়, হতে পারে ভালো এক্সারসাইজ করা বা সামথিং, কোনো কিছু ভ্যালু অ্যাড করে আপনার লাইফে, ভালো কোনো বই পড়া রিলেটেড টু ইয়োর ওয়ার্ক প্লেস, রিলেটেড টু ইয়োর জব, রিলেটেড টু ইয়োর কেরিয়ার, সামথিং লাইক দ্যাট, ইউ হ্যাভ টু চেঞ্জ সামথিং। ওকে, চলুন দেখি কি আসে। খুব সুন্দর এনার্জি, এর জন্য হতে পারে তৃতীয় ব্যক্তি, শত্রু। আপনার এই ডেডিকেশন এনার্জিগুলোর জন্যই কিন্তু ওরা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করতে চায়। আপনি যত নিজেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখবেন, ততই ওদের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হবে, এটা মাথায় রাখুন। ওরা ওদের কুৎসিত কদর্য থাবা আপনার ওপরে বসাচ্ছিল, হয়তো বসাবে, আগামী দিনে হয়তো আরও ঘৃণাবোধ নিয়ে আসবে, কারণ ওদের নারকীয় যে অস্তিত্ব, সেই অস্তিত্ব ওরা যতদিন নিজেদেরকে রেকটিফিকেশন না করবে, সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা প্রার্থনা করতে পারি, ঠিক আছে, আমরা কারোর ভালো চিন্তা করতে পারি, এইটুকু পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা। তো আপনি আপনার সীমাবদ্ধতা যেখানে শেষ, তার বাইরে গিয়ে ওভার থিঙ্কিংও নয়, তার বাইরে গিয়ে ওভার প্রচেষ্টাও নয়, পাহাড় আমি ঠেলবো না। ওকে, চলুন দেখি কি আসে। আজকে আপনার অভাববোধটা এরা আরও বুঝবে। আজকে অভাববোধ কাঁদাচ্ছে, একটা সময় এই অভাববোধ তাদের আক্ষেপের সৃষ্টি করবে, আরও তারা রাগে ফেটে পড়বে, আরও ভেতরে ভেতরে তারা তীব্রতর একটা দহন জ্বালা অনুভব করবে, মনে কায় মনোবাক্যে তখন প্রার্থনা করবে। হ্যাঁ, হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় যে হ্যাঁ আরেকটু বেশি করে সর্বনাশ ঘটানো যায় কি না, এই উদ্দেশ্যও থাকতে পারে কারুর ক্ষেত্রে। সকলের উদ্দেশ্য ভালো নয়, অনেকে প্রচণ্ড পরিমাণে প্যাথোলজিক্যাল লায়ার অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল একটা মানে বিশ্রী টাইপের একটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়,
কারণ এরা কোনো রকম মেন্টালি হেলদি যে একটা জায়গা সেটা মেনটেন করতে পারে না। এখানে ফ্যামিলির গার্জিয়ানশিপ খারাপ, অথবা তারা যেই মানুষের সান্নিধ্যে বড় হয়েছে তার জীবন চূড়ান্ত ব্যভিচারে ভর্তি। আড়ালে আবডালে সে অনেক রকম ব্যভিচার করেছে, সে লোক ঠকিয়েছে। সে এমন হতে পারে তার ঘরের লোককে ঠকিয়ে কোনো কিছু সে আদায় করে নিয়েছে, সেটা জমি জায়গা সম্পত্তি, ইনহেরিটেন্স, সামথিং রিলেটেড টু দ্য এনশিয়েন্ট যে আমাদের যেগুলো থাকে, আমরা বংশ পরম্পরায় যে জিনিসগুলো প্রাপ্ত করার চেষ্টা করি, এমনও কেউ থাকতে পারে যেটা তার অধিকার না, সেটা সে ছিনিয়ে নিয়েছে অন্য কারুর থেকে। তো এই কর্মগুলো তো ফেলানো যায় না। আজকে সে করেছে, তার সন্তান ভোগ করছে জীবনে ব্যর্থতা, অথবা সে চরম মানে সাফল্য অর্জন করেও সে ভেতর থেকে পুরোপুরি একটা মানে পাশবিক উন্মাদ। তার পাশবিক উন্মাদ তার অন্তরে বর্তমান হতে পারে। তার একাডেমিক লাইফ যথেষ্ট পরিমাণে স্ট্রং, বা সে হয়তো কোনো একটা ভালো অনেক বড় জায়গায় জব করে, কিন্তু তার ভেতরে কোনো শান্তি নেই, তার ভেতরে কোনো রকমভাবে পূর্ণতাকে অনুভব করার মতন দৃষ্টিভঙ্গিই নেই। কারণ সে বড় হয়েছে এমন কারুর দ্বারা যার সর্বগ্রাসী লোভ তার জীবনকে তছনছ করে দিয়েছে, এবং এটা যখন হয়তো কেউ উপলব্ধি করে তখন জীবন শেষ। অথবা এটা উপলব্ধি করার মতন পরিস্থিতিতে সে পৌঁছায় না, কারণ সে কোনো রকম মেডিকেল হেল্প নেয় না। সে মনে করে এটাই স্বাভাবিক। আজকে আমরা আমার বাড়ির বড়োদেরকে যেটা করতে দেখব সেটা আমরা স্বাভাবিক বলেই ভাববো। আমরা ভাববো তারা আমাদের গুরুজন, তারা এটা করছে মানে এটাই ঠিক। তো সে তার গুরুজনদের দেখেছে অন্য কাউকে ঠকাতে, অন্য কারুর ক্ষতি করতে, অন্য কারুর সাথে নোংরা নিকৃষ্ট সম্পর্কে লিপ্ত হতে, শুধুমাত্র কিছু তার আর্থিক পিপাসাকে পূর্ণ করার জন্য। সে মনুষ্যত্বকে মূল্য দেয়নি, মানুষকে মূল্য দেয়নি, সে জিনিসকে মূল্য দিয়েছে। আজকে তার ঘরের টেবিলটা কতটা দামি, সেগুন কাঠের কিনা, চন্দন কাঠের কিনা, ব্ল্যাক শিরিষের কিনা, সেটার ওপর তার মূল্য। অথচ ভাঙা টেবিলের ওপরেও কিন্তু একটা পুষ্টিকর খাদ্য খেয়ে সুন্দরভাবেও জীবন কাটানো সম্ভব। এই জিনিসটা সে কোনোদিনও মনেই করেনি। সে মনে করেছে টেবিলের পায়াটা ঠিক করাটা বেশি জরুরি। একটা মানুষের হাত ভেঙে গেলে ভেঙে যেতেই পারে, তো কী হয়েছে, ওই ভাঙা হাত নিয়ে এসে বেঁচে থাকুক, ওই ভাঙা হাত নিয়ে এসে আমাকে রান্না করে খাওয়াক। দ্যাট কাইন্ড অফ পাশবিকতা ইজ অনগোয়িং। তো কেউ যদি খুব ছোটোবেলা থেকে এইরকম কিছু মেন্টালি মানে দৃষ্টিভঙ্গিতে বড় হয়ে ওঠে, সে সমাজ, সে শুধু পরিবার কেন, সে সমাজ, দেশ, কাল সব কিছুর জন্য সে হার্মফুল। I am afraid it's too late to take action. Yeah, definitely. এই মানুষ মনে করে অনেক দেরি হয়ে গেছে। আবারও বলছি, সকলের ক্ষেত্রে বিপরীতে থাকা মানুষটি দেবতুল্য নয়, দেবীতুল্য নয়। দানবীয় ক্ষুধা সম্পন্ন একটা মানে চিরপ্রজ্বলিত নরক। সো বি ভেরি মাইন্ডফুল। পাস্টের এনার্জি আস্তে আস্তে, ও মাই গড, রিকনসিলিয়েশন রিউনিয়ন। আরে ভাই রিকনসিলিয়েশন রিউনিয়ন হলে মানে জীবন্ত অবস্থায় চিতা জ্বলে যাবে। আপনি ভাবুন তো, আপনার সন্তান যদি রান্নাঘরে একটা গরম কড়াইতে গিয়ে হাত দেয়, আপনি হাত দিতে দেবেন? আপনি হাত দিতে, ধরুন আপনার বাড়িতে কোনো ছোটো বাচ্চা সবে হামাগুড়ি দিচ্ছে, ঠাকুরের আসনে গিয়ে প্রদীপটা ধরতে যাচ্ছে, হাত দিতে দেবেন? ইউনিভার্স কখনো দেয় যে জিনিসটাতে তার ক্ষতি? আমরা অনেক সময় আক্ষেপ করে ফেলি, কেন আমার সাথেই এটা হলো, কারণ ও হচ্ছে। আরে বাবা, সালফিউরিক অ্যাসিড আর একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তফাৎ বোঝার চেষ্টা করুন। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর একটা চরণামৃতের মধ্যে তো তফাৎ আছে। To be very honest, no sugarcoating. I respect everybody's pain, but what is truth is truth. আপনার আবেগ আপনার মানসিক দৌর্বল্য নয়। আপনি কাউকে ভালোবাসছেন, এটা আপনার ভেতরে বড্ড একটা চরম শক্তির উদাহরণ, যে এতটা অত্যাচার সহ্য করার পরেও আপনি তাকে ভালোবাসছেন, কায় মনোবাক্যে তার ভালো প্রার্থনা করছেন। বা হতে পারে কোনো রকম এখানে ট্রমা বন্ডিং সিচুয়েশন। আমি এইগুলো বিশ্লেষণ নিয়ে আসবো। অনেকে আছে বড় ভিডিও হয়ে গেল তো বিরক্ত বোধ করতেই পারেন যে এতটা সময় কনজিউম করে আমাকে দেখতে হচ্ছে, আমার কি লাভ হচ্ছে। কিন্তু যারা শুনতে চান বা যারা সত্যি নিজের জীবনকে পাল্টাতে চান, আসবো। একটা হিলার, একটা ট্যারো রিডারের কাজ শুধু কার্ড শাফেল করে এটা বলা নয় যে হ্যাঁ আপনার মানুষ আপনাকে ভীষণ ভালোবাসে, কারণ সত্যি ওই ভালোবাসা দিয়ে পেট ভরবে না। ধরুন আপনার সামনে আমি গিয়ে বললাম আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ঠিক আছে, আপনাকে আমি কোলে করে নিয়ে বসেই রইলাম, না আপনার খাওয়া, না অক্সিজেন, না জল, না বাতাস, না ঘোরা, না ফেরা, না বর্জ্য ত্যাগ করা,
কিছুই করতে দেওয়া হচ্ছে না, আপনাকে আমি ভীষণ ভালোবাসি, কী করবেন এই ভালোবাসা দিয়ে? ইউনিভার্সও আপনাকে ভীষণ ভালোবাসে, তাই বলে কি বজ্রপাত হয় না? ইউনিভার্স আপনাকে ভীষণ ভালোবাসে, তাই বলে কি বন্যা হয় না? হোয়াট ইজ নিডেড ইজ নিডেড। আজকে যখন কেউ আপনাকে ভীষণ ভালোবাসে, ধরুন আপনি একজন ফেমিনাইন এনার্জি, তো তারা কি চায় না যে আপনি সন্তানের জন্ম দিন? সেই সন্তানের জন্ম দিতে গিয়ে আপনার শরীর, মন, মানসিকতা, দেহ কতটা যন্ত্রণা পাচ্ছে, কতটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভালোবাসে বলে কি যন্ত্রণা দেয় না? ভালোবাসে বলে কি আপনার থেকে স্যাক্রিফাইস দাবি করে না? বিশ্লেষণ করার চেষ্টা করুন। সিক্রেট ইজ কামিং টুয়ার্ডস ইউ, সাম কাইন্ড অফ সিক্রেট, বা কেউ আপনাকে কোনো কিছু লুকিয়ে গেছে, সেই তথ্য আপনি অন্য কারোর মাধ্যমে হয়তো পেতে পারেন, বন্ধুবর্গ বা অন্য কিছুর বিষয়বস্তু হিসেবে। আপনি ভীষণ ভালোবাসেন, পৃথিবীকে ভীষণ ভালোবাসেন, মাটি গর্ত করে কি আপনি বাড়ি করছেন না? ভিত কি তৈরি হচ্ছে না? গাছের ডাল ভেঙে কি কোনো কিছু হচ্ছে না? ভালো তো বাসি, গাছও ভালোবাসে আমাদেরকে, প্রতি মুহূর্তে অক্সিজেন দিয়ে যাচ্ছে, তাই বলে কি আমার বাড়িতে কাঠের আসবাবপত্র নেই? ভালোবাসার সাথে, ভালোবাসার যদি ভালোবাসা যদি একটা দিক হয়, একটা কয়েনের একটা দিক হয়, আত্মত্যাগ এবং সর্বোপরি তাকে নিঃশেষ করাটাও আরেকটা দিক। কোনো একটা খাবার আমরা ভালোবাসি, এনি কাইন্ড অফ কোনো খাবার, আই নেভার জাজ এনিবডি, আই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল। তো তাকে খাদ্য হিসাবে গ্রহণ করা মানে কি? তার অস্তিত্বকেই তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। বোঝার চেষ্টা করুন। আমরা যে ধরনের আহার করি, আমাদের মন মানসিকতা সেরকমভাবে তৈরি হয়। আমরা এমন কিছু খাবার ভালোবাসি, যেই খাবারটাকে ভালোবাসার সাথে খাবারের প্রতি ভালোবাসা এবং তার অস্তিত্বকে বিলুপ্ত করা দুটো সমান্তরালভাবে চলে, তাই না? তামসিক, সাত্বিক, রাজসিক খাবার, এরকম আমাদের হিন্দু ধর্মে বা সনাতনে বলা রয়েছে যে যার যেমন কাজ তার তেমন আহার। আপনার প্রফেশন অনুযায়ী আপনার খাবার হওয়া উচিত, নট আপনার জিহ্বার স্বাদ কোরকের ওপরে নির্ভর করছে আপনার খাবার। অনেকে হয়তো আমাকে জাজ করতে পারেন, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, বাট যেটা শাস্ত্র বলে, যেটা সায়েন্স বলে, যেটা এনভায়রনমেন্টকে বজায় রাখার জন্য সবথেকে বেশি জরুরি, আমি সেই সায়েন্টিফিক লেভেলের কথা বলছি। যারা ক্ষুরোধার সম্পন্ন, বিবেক বুদ্ধি সম্পন্ন, তারা ডেফিনেটলি জানেন। বা কোনো রোগ প্রতিরোধ করতে হচ্ছে কাউকে, কারোর শরীরে কোনো একটা রোগ আছে, তার এটা প্রয়োজন, কিছু করার নেই, তার ভালো না লাগলেও তাকে খেতে হচ্ছে। অনেক সময় হয় না যে আমার রোগ মুক্তির কারণে আমাকে এটা গ্রহণ করতে হচ্ছে, ঠিক সেরকম বিষয়বস্তু। তো যে মানুষের মাইন্ডসেট ভালোবাসা মানে কারুর জীবনকেই তুমি কেড়ে নিচ্ছ, তাহলে সে জিহ্বার স্বাদ যখন তার মস্তিষ্কের ভেতরের নিকৃষ্ট কুৎসিত চাহিদার স্বাদ, যে আমি ওকে ভালোবাসি, তার মানে আমি ওর অস্তিত্বের প্রতি একটা তীব্রতর আক্রমণ আনবো। বি মাইন্ডফুল, ওকে? বিশ্লেষণ করতে শিখুন, বিচক্ষণতার সঙ্গে বুঝতে শিখুন কোনটার মাত্রা কতধিক ক্ষতিকর। সেলফ লাভ, সেলফ ফিলিং, ডেফিনেটলি when you realize and the realization process is going on, আপনি ট্রিগারিং হন না। কেউ আপনাকে ট্রিগার করার হয়তো চেষ্টা করে চলেছে, বাট আপনি ট্রিগার হন না, আপনি জানেন। ফরগিভনেস, ক্ষমা প্রার্থনা করতে পারে কেউ, বা ক্ষমা হয়তো ইটস এ নাটকীয় বিষয়বস্তু, বা এমন একটা এসে হাবভাব করা যে ক্ষমা করাটা আপনার তার পাওনা, দেন এরকম একটা ব্যাপার। পাশবিক কুপমণ্ডুক, চরম বিবেকহীন, এবং কি বলবো, কিছু বলার নেই আর। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। আপনি তার যে জায়গাগুলো রেকটিফিকেশন প্রয়োজন, সেই জায়গাগুলোকে চিহ্নিতকরণ করতে সক্ষম হয়েছেন। ইউ আর লাইক আ ডায়াগনস্টিক সেন্টার, অ্যান্ড সামান ডায়াগনোস করার পর ধরা পড়েছে যে সে মানুষ নয়। চলুন দেখি এলিমেন্টাল এনার্জি দেখব, হাউস এফেক্ট অ্যান্ড দেন দ্য গাইডেন্স। চলুন। এলিমেন্টাল এফেক্ট হিসেবে কী আসছে? তো এই ধরনের এনার্জির থেকে কোনো রকমভাবে কমিউনিকেশন আসা মানে সেই একটা যেন বিপদের পূর্বাভাস। ঝড়ের পূর্বাভাস হয় না, এটা হচ্ছে বিপদের পূর্বাভাস। তো বিপদের পূর্বাভাস পেয়ে যদি কেউ খুশি হয়, তাহলে তার সে মস্তিষ্কের দিক থেকে সুস্থ আছে কিনা তাকেও ভাবতে হবে।
ঝড় উঠেছে, বন্যা আসছে বলে নিশ্চয়ই আপনি বাড়ির ছাদে গান চালিয়ে ডান্স করেন না। তো রিকনসিলিয়েশন রিউনিয়ন সবার জন্য কিন্তু আশীর্বাদ নয়, কারুর কারুর জীবনের অভিশাপ। ইউনিভার্স মনে করে বাবা তো শিক্ষা হলো না, ঠিক আছে নে। দ্য এম্পারার, দ্য এম্পারার কার্ড ইজ লাইক অথরিটি। দ্য এম্পারার কার্ড ইজ লাইক, দেখুন কোনো কিছুতে একটা অধিষ্ঠিত হতে গেলে, আজকে আপনার বাড়িতে আপনি যে মূর্তি প্রতিষ্ঠা করেন বা একটা যে আলেখ্যতে পুজো দেন, যাই করুন না কেন, যে কোনো কিছু যখন সৃষ্টি হয় সেই সময়কার অস্তিত্বকে ভাবুন। মূর্তি তৈরি যখন হচ্ছে, সেই মূর্তি, সে পাথরেরই মূর্তি হোক বা কোনো ধাতব মূর্তি হোক, তাকে সেই গলীভূত তপ্ত যে অগ্নিকুণ্ড, তার ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে, তবে গিয়ে সে মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। তো কোনো জায়গায় বসতে গেলে, কোনো জায়গায় অধিষ্ঠিত হতে গেলে, তার পেছনে যে কতটা যন্ত্রণার ইতিহাস লুকিয়ে থাকে, তার পেছনে যে কতটা আত্মত্যাগের জায়গা লুকিয়ে থাকে, এটা তো সহজ নয়। তো কেউ ভেবেছে যে কোনো কিছুকে প্রাপ্ত করা মানে এমনিই হয়ে যাবে, হ্যাঁ, ওই জিনিসটার প্রতি তার কোনো রকম লোভ, যে আজকে আপনি লাইফে যতটুকুনি মান সম্মান প্রশংসা মানুষের থেকে বিশ্বাস আপনি অর্জন করেছেন, এর পেছনে অনেক অনেক কষ্ট দায়ী। সেই হয় না যে প্র্যাকটিস মেক আ মাস্টার। কেউ প্র্যাকটিস করতে চায় না, অথচ সে মাস্টার হতে চায়, সেরকম একটা এনার্জি এখানে। এরিজের এনার্জি স্ট্রং। 9 অফ পেন্টাকলসের এনার্জি, ফাইন্যান্সিয়ালি কোনো রকম ব্রেক থ্রু এখানে অনেকের লাইফে আসে। আমি আবারও বলেছি, যারা রিডিং দেখছেন, যারা রিডিংয়ের কাছে পৌঁছেছেন, সাম কাইন্ড অফ ইউর প্রসপারাস অ্যান্ড অ্যাবান্ডেন্স চ্যাপ্টার ইজ কামিং টুয়ার্ডস ইউ, অথবা ইউ এন্টার সাম কাইন্ড অফ নিউ হারমোনিয়াস অ্যান্ড প্রসপারাস চ্যাপ্টার ইন ইউর লাইফ। ওয়েলকাম দিস এনার্জি ইফ ইউ think it's valuable or needed. 9 of Pentacles এর এনার্জি স্টেবিলিটিকে বোঝায়। 9 of Pentacles এর এনার্জি কোনো, আপনি যেখানে রয়েছেন সেইখানে পারিপার্শ্বিকতা, আপনার একটা কোনো রেপুটেশন বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, রেপুটেশন একটা হয় না যে এরকম, বা কেউ হয়তো ট্রাই টু ডিস্ট্রয় ইউর রেপুটেশন, কিন্তু ফাইনালি সে সেই জিনিসটা পারেনি। কার্ড দেখা যাচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন এনার্জি এখানে স্ট্রং। টেম্পারেন্স কার্ড, কোনো কিছুকে ব্যালেন্স করতে পারার যে সূক্ষ্মতা, সেই সূক্ষ্ম প্রচেষ্টাগুলো আজকে আপনার ভীষণ পরিমাণে বাস্তবে রূপ নিচ্ছে। এটার কারণেও কিন্তু স্যাজিটেরিয়াস এনার্জি, এটার কারণেও হতে পারে এই মানুষ আজকে আপনার প্রতি একটা কি বলবো, অন্যরকম দৃষ্টিভঙ্গি রাখতে বাধ্য হচ্ছে। নিউ বিগিনিং, সামান ওয়ান্ট নিউ বিগিনিং। অ্যাকোয়ারিয়াস এনার্জি, নেপচুন ইন দ্য অ্যাকোয়ারিয়াস, অ্যান্ড দিস ইজ আ সান কার্ড। বটম অফ দ্য ডেক 4 অফ পেন্টাকলস। কারুর লাইফে কোনো কিছু একটা কায় ক্লিষ্টে চলছে, সেটা তার পারিবারিক সামাজিক কাজ কর্ম, ইচ অ্যান্ড এভরিথিং, মেন্টাল দিক থেকেও হতে পারে, সে কায় ক্লিষ্টে কোনো কিছু তার নির্বাহ হচ্ছে। সে মনে করে আপনার এনার্জিতে যদি অ্যাটাচ হতে পারে, দেন তার লাইফে ফ্লারিশেবল কোনো কিছু আসছে, এবং আপনার লাইফেও অবভিয়াসলি কোনো রকম প্রসপারাস হারমোনিয়াস এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে। সো আবেগ সম্মানের জায়গা, কারুর ইমোশন শ্রদ্ধার জায়গা, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কিছু বাধা বিপত্তিকে এড়িয়ে চলাই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ক্লিয়ারিং। দ্য সান কার্ড ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস কার্ড অফ দ্য ডেক। কারুর ক্ষেত্রে ইটস আ প্রেগনেন্সি নিউজ, কারুর ক্ষেত্রে ইটস আ প্রমোশন, সামথিং লাইক দ্যাট। কোনো কিছু বৃদ্ধি হওয়া, সমৃদ্ধির হাওয়া, কোনো রকম নতুন সমৃদ্ধির হাওয়া ইউনিভার্স আপনার দিকে নিয়ে আসছে। চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে কি আসে। আইডিয়ালিজম, সান ইন দ্য অ্যাকোয়ারিয়াস এনার্জি, তাই না? সান ইন দ্য অ্যাকোয়ারিয়াস, আইডিয়ালিজমের এনার্জি। চলুন দেখি resourcefulness, yeah, again in the sun in the 4th house, resourcefulness energy আসছে। again Aquarius energy, 11th house। এখানে যারা আমার রিডিং দেখছেন, মেবি ওর 11th house is very important। আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে ভেনাস ইন দ্য 9th house, ভেনাস ইন দ্য স্যাজিটেরিয়াস এনার্জি, ফ্লার্টেশন। ওকে,
চলুন দেখি, একটু ব্যাখ্যা করি। একটা কল এসেছিলো বলে ভিডিওটা পজ করলাম। আচ্ছা, প্রথমে যেটা এসছে আইডিয়ালিজমের যেটা এনার্জি, যেটা হচ্ছে সান ইন দ্য 11th হাউস, ইটস আ ফরচুন প্রিন্সিপাল। যেমন থাকে না, যেমন ধরুন কোনো রকম ইনোভেটিভ আইডিয়া, কোনো রকম নতুনত্ব আইডিয়া, সেটা যখন আপনি ইনভলভ করেন, ওই যে বললাম আপনার লাইফে কোনো রকমভাবে একটা 1-1.5 মাসের জন্য আপনি নিজেকেই নিজের কিছু একটা পরিবর্তন আনার চেষ্টা করলেন, বা ধরুন ইউনিভার্স এখানে আপনার বিপরীতে থাকা অনেক মানুষজনকে তাদের লাইফে কোনো পরিবর্তন আনার কথা বলছে, কারণ তারা হতে পারে আপনার প্রতি উইদাউট এনি রিজন ভীষণ পরিমাণে প্রতিহিংসা পরায়ণ, কিন্তু সেটা তাদেরকে গ্রো করার জন্য কোনোভাবে হেল্প করতে পারে না। তো ইউনিভার্সও এখানে আপনাকে বলছে যে সত্যি যদি আপনি নিজস্ব জীবনে একটা অন্য সুখকর পরিস্থিতিকে দেখতে চান, ইউ নিড টু ফোকাস অন দ্যাট এরিয়া, যে জায়গাগুলো পরিবর্তন করা উচিত, বা যেই সময়টা আপনার লাইফে সঠিকভাবে ব্যবহার হওয়া উচিত এমন কোনো কাজে, যেই কাজটার মাধ্যমে আপনি গুড ফরচুন বা হারমোনিয়াস এনার্জির সঙ্গে নিজেকে অ্যাটাচ করতে পারেন। আপনার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে অবভিয়াসলি অনেক স্ট্রং করেছে। তো কারোর প্রতি সিম্প্যাথি থাকতেই পারে, কারোর প্রতি অনুভূতিশীল হতেই পারেন, প্রগাঢ়ভাবে আপনি তার প্রতি হেল্পফুল এনার্জিতেও নিজেকে নিয়ে যেতে পারেন, কিন্তু ডোন্ট শেয়ার টু মাচ। হ্যাঁ, সিলেক্ট করতে শিখুন, সিলেক্টিভ হন। ফ্যামিলি অকেশন, এখানে রিউনিয়ন, ইনহেরিটেন্স, প্যারেন্টাল কমিউনিকেশন এনার্জিও ভীষণ পরিমাণে স্ট্রং। এই এনার্জিগুলো কি বলুন তো, যেটা আমি প্রথমেই বললাম যে বৈষয়িক কিছু বিষয়বস্তু, এমন কোনো মানুষের এনার্জিও এখানে রয়েছে যারা ধরুন অনেকের অনেক বৈষয়িক বিষয়বস্তুকে উইদাউট এনি তাদের অধিকার তারা কিন্তু বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে। তো সেই রকম কোনো কিছু সত্যতাও আপনাকে হয়তো ফেস করতে হতে পারে, সেটা আপনি জানতে পারেন, বা আপনার বিরুদ্ধে হয়তো কেউ কোনো রকম পারিবারিক যে বৈষয়িক ঘটনাগুলো থাকে সেই বিরুদ্ধে হয়তো কোনো মামলা টামলা চলছে, তো সেইখান থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপরের কার্ডটা যেটা এসছে সেটা হচ্ছে স্যাটার্ন ইন দ্য অ্যাকোয়ারিয়াসের এনার্জি। স্যাটার্ন ইন দ্য অ্যাকোয়ারিয়াসের এনার্জি যেটাকে বোঝায় সেটা হচ্ছে অ্যাম্বিশন, পাওয়ারফুল অ্যাম্বিশন, রেভলিউশনারি কোনো আনইউজুয়াল স্টেপ। মানে ধরুন অনেক সময় দেখবেন আমাদের এই যে টেকনোলজিক্যাল বিভিন্ন রকম এখন আসছে না, এমন কোনো কিছু যেগুলো সম্পর্কে আমরা জানিই না, রেভলিউশনারি চেঞ্জ আসছে। বা যখন ভাবুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে কোনো কিছু ছিল না, যখন হয়তো এরকমভাবে মানে ভিডিও কলে আমরা কখনো কারোর সঙ্গে কথা বলতাম না, বাট সেটা যখন আসলো, যোগাযোগ ব্যবস্থা, আদার্স যে কাজকর্ম, সেগুলো কতটা সুবিধা হয়ে গেল। তো এইরকম কিছু পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল মানে আনইউজুয়াল রেভলিউশনারি চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে, যেটা অনেক বেশি আপনাকে ব্যাপ্তি এবং আপনার আকাঙ্ক্ষাকে পূর্ণ করার শক্তি প্রদান করবে। কিন্তু তার জন্য যেটা দরকার, ওই যে বললাম ইউনিভার্স বলছে একটা চ্যাপ্টার হয়ে গেছে, এবার পরের চ্যাপ্টারের জন্য প্রস্তুতি নাও, পরের চ্যাপ্টারটা তোমার লাইফে আসছে, তার জন্য তুমি নিজেকে অনেক বেশি সক্ষম ভাবে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেইখানে তুমি ইনভলভ করো। আচ্ছা, এখানে যেটা বটম অফ দ্য ডেক এসছে সেটা হচ্ছে দ্য ভেনাস ইন দ্য 9th হাউস, ভেনাস ইন দ্য স্যাজিটেরিয়াস এনার্জি। এটা রোম্যান্টিক ব্লসম, ম্যারেজ, ওকে। এটা হতে পারে দেশের বাইরে বা রাজ্যের বাইরে কারুর কোনো রকম কোনো কিছু ফ্লারিশ হওয়া, নতুন কোনো রকম অ্যাডভেঞ্চার এনার্জির সঙ্গে মার্জ হওয়া। আপনার এনার্জি হতে পারে আপনার লাইফে এমন কারোর সঙ্গে যোগাযোগ পরিচয় হলো যার কারণে আপনি নিজের ব্যাপ্তি বিস্তার বা আনন্দ বা এক্সপিরিয়েন্সকে আরও অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে সক্ষম হলেন। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। মেবি এখানে অনেকে 333 এঞ্জেলস নম্বর দেখছেন, 555 এঞ্জেলস নম্বর দেখছেন, 66, 10, 10, 11, 11, 111, 999, 777, ঠিক আছে, 15, 15, 17, 17 angels number, 19, 19 angels number. Definitely there is some kind of beautiful changes in your life. Build a new guidance হিসেবে এসছে যেটা, ওকে। বটম অফ দ্য ডেক দেখুন, কিপ মুভিং। বিল্ড আ নিউ বলতে হয়ে গেছে, এই যে মাধ্যমিক দেখুন হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের জন্য যাচ্ছে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 1 chapter accomplished, 1 vision, 1 manifestation accomplished, move on the next. Not all is lost, make peace what is past and keep growing, build brick by brick, create a strong foundation.
কোনো কিছুকে গড়ে তোলা, স্ট্রাকচার। ইভেন স্যাটার্ন ইন দ্য অ্যাকোয়ারিয়াস এনার্জি, ইটস আ স্ট্রাকচার, নিউ স্ট্রাকচার, নিউ থিং, নতুন কিছু অ্যাড করুন জীবনে। ছোট কোনো রকম স্বভাব, ছোট কোনো রকম বিষয়বস্তু যাই হোক না কেন, পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো কিছু অ্যাড করা, নতুন কোনো কিছু তৈরি করা, নতুন কোনো কিছু তৈরি হওয়ার জন্য আমরা দেখবেন ভগবানের কাছে সংকল্প নিই না? একাদশীর জন্য সংকল্প নিই, শিবরাত্রির জন্য সংকল্প নিন ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স প্লিজ শো দ্য পাথ, ইউনিভার্স প্লিজ লেট মি নো যে আমার কোন কোন জায়গায় কী করা উচিত। আমি সংকল্প গ্রহণ করছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আগামী 5 বছরের মধ্যে এই জিনিসগুলো আমি অ্যাকমপ্লিশ করব। দেখুন, এটা অহংকারের কথা নয়, এটা প্রার্থনার কথা। আমরা বাবা মাকে ছোটোবেলায় বলতাম না, বা বাবা মা আমরা বলতো না, ভালো করে পড়াশুনো করো, এটা দেখো, এটা ভালো করে বোঝো, তোমার টিচারের কাছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দেখবেন ইউনিভার্সও আমাদের ওরকম নিয়ে যায়, কোচিংয়ে নিয়ে যায়, টিচারের কাছে। মা বাবা যেরকম হাত ধরে নিয়ে যায় স্যারের কাছে, ম্যামের কাছে, যে কোচিং সেন্টারে দিয়ে আসে পড়াশুনো করার জন্য, দিয়ে আসে না আমাদেরকে ছোটোবেলায় আমরা যেতাম এই স্যারের কাছে, ওই স্যারের কাছে পড়াশুনো করতে, প্র্যাকটিক্যাল ক্লাসের করতে। যখন আপনি ইউনিভার্সের কাছে এরকম সংকল্পবদ্ধ হয়ে আপনি বলেন যে আমি এটা শিখতে চাই, আমি এটা করতে চাই, বা আমার জীবনের এই জায়গাগুলো পরিবর্তনের ভীষণ প্রয়োজন, অথচ আমি দিশা পাচ্ছি না, তখন ইউনিভার্স হাত ধরে আপনাকে নিয়ে যায় যে চলো, এটা শিখতে হবে তোমাকে, এটা 2 বছরের কোর্স, ওটা 5 বছরের কোর্স করতে হবে, তারপর তুমি পরিবর্তনটা আনতে পারবে। বলুন, সংকল্প নিন, কিপ মুভিং। Keep moving. You are waiting for the right moment, but all you need is new perspective. Take action. নতুন দৃষ্টিভঙ্গি দরকার, নতুন চিন্তা ভাবনা দরকার, নতুন কিছু শেখা দরকার। আপনার জীবন তখনই পরিবর্তন যখন আপনি প্রতিদিন যেটা করছেন সেটা ছাড়াও অন্য কিছু করছেন। অ্যাজ ইউ ওয়াক দ্য রোড অ্যাপিয়ার, যখন আপনি হাঁটবেন আপনার চারপাশের রাস্তা আস্তে আস্তে খুলে যাবে। এই আপনি স্কুলে ঢুকলেন, আপনি জানেন না কোথায় টিচার্স রুম, এই টিচার্স রুম, এই আমার ক্লাসরুম, আচ্ছা এটা এখানে। আপনি একটা বই খুললেন, প্রথমে সূচিপত্র দেখলেন, তারপরে গড় করে পড়া শুরু করলেন। হাতে খড়ি দেওয়া হয়েছে, আজকে আপনি উপন্যাসও লিখতে পারার যোগ্যতা ক্ষমতা রাখেন। হাতে খড়ির আগে আপনি রশ্মি লিখতে গিয়েই উল্টে গেছিলেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি। সংকল্প নিন ইউনিভার্সের কাছে। দেখবেন যারা আপনাকে একটা সময় অবহেলা করেছে, উপেক্ষা করেছে, অসম্মান করেছে, তাদের অতৃপ্ত মানে আত্মার শান্তি খুঁজেছে আপনাকে বিনাশের মাধ্যমে, তারাই দেখবেন আস্তে আস্তে গুটিয়ে গেছে, ঢুকে গেছে গর্তে। আপনি ইউনিভার্সের কাছে সংকল্প নিন, আপনি বলুন, হ্যাঁ আমি জানি না, আমি তো আমার ভাগ্য দেখে আসিনি, আমি তো আমার জীবনের গল্পটা লিখিনি, তুমি লিখেছো। যদি আজকে আমার জীবনে এই উন্নতি সাধন করতে হয়, আমার মানবিক দিক বজায় রেখে, আমাকে বিবেক সম্পন্ন রেখে, কারুর প্রতি আমাকে কোনো রকমভাবে কুদৃষ্টিভঙ্গি যেন না আসে, আমাকে পরিচালনা করো, আমাকে বোঝাও, দেখবেন ঠিক নিয়ে গেছে। আপনার জীবনে সেই ধরনের কানেকশানকে বিল্ড আপ করেছে, যেই কানেকশানগুলো বিল্ড আপ করলে আপনার পক্ষে কোনো কিছু গড়ে তোলা সক্ষম হয়। আপনি বাড়ি নির্মাণ করতে গেলে আপনি প্লাম্বারের কাছে যান, আপনি আগে রাজমিস্ত্রি ঘরামি খোঁজেন, তারপরে প্লাম্বিং, তারপর ইলেকট্রিশিয়ান, তারপরে যাবতীয়। ইউনিভার্সও ঠিক ধাপে ধাপে দেখবেন ওইটা করে দেবে। কিন্তু আপনাকে পরিবর্তন আনতে হবে, আপনাকে কমফর্ট জোন থেকে বেরোনোর সাহস রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু গড়ে উঠছে, উপাদান আসছে, নতুন কোনো কিছু হয়তো ডেলি টু ডে লাইফে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, বাট আপনাকে সেখানে থাকতে হবে। আপনি ভাবুন না, হাত ধরে যখন লেখাচ্ছিল, হাতে খড়ি যখন দিচ্ছিল, সেই সময়কার পরিস্থিতি, আর আপনি ঝড়ের বেগে পরীক্ষার হলে কোশ্চেন অ্যান্সার লিখছেন, সেই পরিস্থিতি দুটো কি এক? তো অনেক সময় না ওই হাত ধরে লেখায় যখন কিছু শাসন, বারণ, নিয়ম, অনুশাসন, আইসোলেশন, বা কোনো ক্ষেত্রে হয়তো আপনার ভালো লাগছে না এমন কিছু করতে আপনাকে বাধ্য থাকতে হয়। বাট ইটস নট কে আপনার লাইফে কেউ ব্লকেজ ক্রিয়েট করছে, এটার জন্য যাতে পরবর্তী পর্যায়টা আরও অনেক বেশি সুন্দর হয়। এবং আপনি বলে না যে পরীক্ষায় যে যারা অনেক ভালো রেজাল্ট করে তাদেরকে সেই রিওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো ইফ ইউ ওয়ান্ট আ স্পিরিচুয়াল রিওয়ার্ড অ্যাওয়ার্ড আপনাকেও ডেডিকেটেড হয়ে থাকতে হবে। আমরা জানেন তো অনেক মায়া, মোহ, মদিরতা, সেই বলে না যে কিছু জিনিস দেখি যে এই মানুষটা এতটা উন্নতি করলো, কিন্তু সেই উন্নতির পেছনে সে পরিশ্রম, সেই ক্লান্তি, সেই ক্ষয়, সেই একটা তৃষ্ণার্ত ভাবে ছুটে চলা, সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনো দেখতে যাই না, সেই গল্পটা আমরা পড়তেও যাই না। যাই হোক, এই হচ্ছে আজকের রিডিং।
আপনি যত এরকমভাবে নিজের জীবনে এগিয়ে যাবেন, আপনাকে হারিয়ে ফেলা মানুষগুলোর ভেতরে আরও অতৃপ্ত বাসনা জাগবে। এমনিতেই অতৃপ্ত আত্মা। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এবং ডেফিনেটলি এখানে যারা বিভিন্ন রকম মানসিক জটিল পরিস্থিতির ভেতর থেকে বেরিয়ে আসছেন, তো আপনার যদি মনে হয় মেডিটেশন ইজ নিডেড, তো অবভিয়াসলি করতে পারেন। পিচ মুনস্টোন, সানস্টোন, রেইনবো মুনস্টোন, ক্লিয়ার কোয়ার্টজ, ল্যাপিস লাজুলি, যার কাছে যেটা আছে, সেলেনাইট, এসবের মাধ্যমে মেবি ইটস হেল্প ইউ আ লট। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।